মেজর পুরঞ্জয় ভঞ্জ, এমডি আইএমএস। অনেককাল হলো অবসর নিয়েছেন, রোগী দেখাও এখন ছেড়ে দিয়েছেন। বয়স 75 পেরিয়েছে। কলকাতায় নিজের বাড়ি আছে, কিন্তু স্থির হয়ে সেখানে থাকতে পারেন না। বছরের মধ্যে 8-9 মাস বাইরে ঘুরে বেড়ান। শীতকাল, পুরঞ্জয় এখন দেরাদুনে এসছেন। 8-10 দিন এখানে থাকবেন। রাজপুর রোডের শিবালিক হোটেলে উঠেছেন। সঙ্গে আছে তার পুরনো চাকর বৃন্দাবন। রাত প্রায় 8টা। পুরঞ্জয় তার ঘরে ইজি চেয়ারে বসে একটা বই পড়ছেন। এমন সময় বৃন্দাবন এসে জানালো এক বুড়ি গিন্নিমা দেখা করতে চান। পুরঞ্জয় বললেন, আসতে বলো তাকে। যিনি এলেন তিনি খুব ফর্সা, একটু মোটা, গাল আর থুতনিতে বয়সের ভাঁজ পড়েছে। মাথায় প্রচুর চুল, কিন্তু প্রায় সবই পেকে গেছে। পরনে সাদা গরদ, সাদা ফ্লানেলের জামা, তার উপর একটা শাল। গলবস্ত্র হয়ে প্রণাম করে পুরঞ্জয়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। পুরঞ্জয় বললেন, কোথা থেকে আসা হচ্ছে ঠিক চিনতে পারছি না তো। আগন্তুকা বললেন, আমি যশো, আলিপুরের যশোমতী। সে কি, তুমি যশো? যশোমতী গাঙ্গুলি? কি আশ্চর্য! গাঙ্গুলি আগে ছিলাম, এখন মুখুজ্জে। ও, তোমার স্বামী মুখুজ্জে। তোমাকে দেখে একটু চমকে গেছি। 55 বছর পরে আবার দেখা হলো, চিনব কী করে বলো? তোমার এক মাথা কালো চুল ছিল, সাদা হয়ে গেছে। ছিপছিপে গড়ন ছিল, এখন মোটা হয়ে পড়েছো। মুখের চামড়া একটু ঢিলে হয়ে গেছে, গাল কুঁচকে গেছে। তুমি অতি সুন্দরী তন্নি কিশোরী ছিলে। হাসলে গালে টোল পড়তো, দাঁত ঝিকমিক করে উঠত। যশোমতী ম্লান মুখে হাসলেন। ওই তো এখনো গালে টোল পড়ছে, দাঁত ঝিকমিক করছে। বাঁধানো দাঁত। তা হোক গে, আগের মতোই সুন্দর ঝিকমিকে। আমাদের ডাক্তারি শাস্ত্রে বলে, দাঁত, নখ, চুল আর শিং জীবন্ত অঙ্গ নয়, এদের সার নেই। আসল আর নকলে প্রায় সমানই কাজ চলে। সব কাজ চলে না, ছোলা ভাজা চিবোতে পারি না। ভালো ডেন্টিস্টকে দিয়ে দাঁত বাঁধালে পারবে। যশো, তুমি এখনো কোকিল কণ্ঠী, তবে গলার স্বর একটু মোটা হয়েছে। আচ্ছা, আমাকে দেখেই চিনতে পেরেছো? তা পারবো না কেন? তোমার চুল পেকেছে, টাক পড়েছে, কিন্তু মুখের আদল বদলায়নি, গালও বেশি তোবড়ায়নি, গলার স্বরও আগের মতোই আছে। তা দেরাদুনে কবে এলে? আমার সন্ধান পেলে কি করে? এই পরশু এসে পৌঁছেছি। আমার নাতি ডেপুটি ট্রাফিক ম্যানেজার হয়ে এসছে, তার কাছেই আছি। আজ সকালে এই হোটেলে দুঃসম্পর্কের এক বোনপোর সঙ্গে দেখা করতে এসেছিলাম। অতিথিদের লিস্টে তোমার নাম দেখলাম। নাতিকে নিয়ে এলে না কেন? আজ এতকাল পরে তোমার সন্ধান পেলাম, তাই একাই দেখা করতে ইচ্ছে হলো। নাতি নাতবউকে কাল দেখো। এখন তোমার পরিবারের কথা বলো, সঙ্গে আনোনি? পরিবার কোথায়? বিয়েই করিনি। আরে অবাক হচ্ছ কেন? অবিবাহিত বুড়ো তো শত শত আছে। তোমার খবর বলো, স্বামী আর শ্বশুর বাড়ি সব ভালো পেয়েছিলে তো? মাথা নত করে যশোমতী বললেন, স্বামী শুধু সন্তানের জন্ম দিয়েছিলেন। আমি তোমার সঙ্গে মিশতাম, এই অপরাধে শ্বশুর বাড়ির সকলে আমাকে কলঙ্কিনী মনে করতেন। কিন্তু আমি আমার বাবার একমাত্র সন্তান, ভবিষ্যতে তার সম্পত্তি পাবো। শুধু এই কারণেই তারা আমাকে পুত্রবধূ করেছিলেন। বিয়ের 2 বছর পরেই স্বামী মারা যান। একটি ছেলে ছিল, আমার সব দুঃখ দূর করেছিল। সেও জোয়ান বয়সে চলে গেল। পুত্রবধূও প্রসবের পরে মারা গেল। এখন একমাত্র সম্বল নাতি ধ্রুব আর তার বউ রাকা। ওহ, অনেক শোক পেয়েছ। ললাটের লিখন ওই মানি না, তবু কি মনে হচ্ছে জানো, তুমি ব্রাহ্মণের মেয়ে, আমি অব্রাহ্মণ। তোমার বাপ মা মনে করতেন আমার সঙ্গে তোমার বিয়ে দিলে ব্রহ্ম হত্যার সমান পাপ হবে। তারা যদি গোড়া না হতেন, আমাদের বিয়েতে যদি মত দিতেন, তবে তুমি এখনো সধবা থাকতে। 2-4টে ছেলে মেয়ে হয়তো বেঁচে থাকতো। কিছু মনে করো না, কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল। মনে করবো কেন? ছোটবেলা তো তুমি রেখে টেকে কথা বলতে না। এখনও দেখি তোমার মনের আর মুখের কোনো তফাৎ নেই। তুমি বিয়ে করনি কেন তা বলো। করিনি তার কারণ তোমাকে প্রচণ্ড ভালোবেসেছিলাম, সহজে ভুলতে পারিনি। আমার বিয়ে দেওয়ার জন্য বাপ মা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আমার মন তোমাকেই আঁকড়ে ছিল। তোমার বিয়ে যখন অন্যের সঙ্গে হলো, তখন খুব ঘা খেয়েছিলাম। পরে অবশ্য একটু একটু করে সামলে উঠেছিলাম। তোমাকে প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু বিয়ের ইচ্ছে আর হয়নি। কোনো মেয়ের সঙ্গে মেলামেশা করনি? তোমার কাছে মিথ্যে বলবো না, আমি রামকৃষ্ণ পরমহংস নই। পতন হয়েছিল, কিন্তু অল্পকালের জন্য। একদিন স্বপ্নে দেখলাম তোমার মৃতদেহ যেন আমি পা দিয়ে মারিয়ে চলছি। আর্তনাদ করে জেগে উঠলাম। ধিক্কারে মন ভরে গেল। জানো, হিন্দুর মেয়েরা ছেলেবেলা থেকেই সতীত্বের সংস্কার পায়।
কিন্তু পুরুষেরা সেসব কোনো শিক্ষা পায় না। মেয়েদের বলা হয় সীতা সাবিত্রীর মতো সতী হও, কিন্তু পুরুষদের কেউ কিছু বলে না। তা কি নিয়ে এতকাল কাটালে? কি নিয়ে? চাকরি, রোগীর চিকিৎসা, অজস্র বই পড়া আর ঘুরে বেড়ানো। তোমার স্মৃতি ক্রমশ মুছে গেল যেন মনে ছ্যাঁকা দিয়ে স্টেরাইল করে দিয়েছিল। সেখানে আর কেউ স্থান পায়নি। আরে ওকে, কাঁদছো কেন? বড় বড় দুঃখের ভোগ তো তোমার চুকে গেছে। এখন আমার একটা তুচ্ছ কথায় কাতর হচ্ছ কেন? শোনো যশো, তোমাকে অনিচ্ছায় বিয়ে করতে হয়েছিল। আমি এখনো কুমার আছি, এজন্য নিজেকে ছোট ভেবো না। তখন তোমার বয়স ছিল 15, এখনকার হিসেবে প্রায় খুকি। তুমি আমাকে খুব ভালোবাসতে, তা ঠিক, কিন্তু বাল্যকালের সেই ভালোবাসা হচ্ছে ছেলে মানুষের ব্যাপার। তা হয়তো চিরস্থায়ী হতে পারে না। তুমি কিছুই বোঝো না। কিছু কিছু বুঝি। তুমি ছিলে সেকেলে গোবেচারা শান্ত মেয়ে। বাপ মা যখন বিয়ে দিলেন তখন আপত্তি জানানোর শক্তিই তোমার ছিল না। আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না, এই কথাটা মুখ ফুটে বলা তোমার অসাধ্য ছিল। আর আমি ছিলাম তোমার চাইতে 5 বছরের বড়, প্রায় সাবালক। বাপ মা আমাকে নিজের মতো চলতে দিতেন। তুমি ছিলে নিতান্ত পরাধীন, আর আমি ছিলাম প্রায় স্বাধীন। আইবুড়ো থাকা তোমার পক্ষে অসম্ভব ছিল, কিন্তু আমার পক্ষে ছিল না। যশো, একটা কথা জিজ্ঞেস করছি, দোষ নিও না। মনে করো 55 বছর আগে তুমি যেন ছিলে একালের মেয়ে, বালিকা নয়, 21-22 বছরের সাবালিকা। যদি আমি তোমাকে বলতাম, যশো, তোমার বাপ মা নাই বা মত দিলেন, তাদের অমতেই আমাদের বিয়ে হোক, তোমার ভার নেওয়ার সামর্থ্য আমার আছে, তাহলে কি তুমি রাজি হতে? নিশ্চয়ই হতাম। যারা তোমাকে আজন্ম পালন করেছেন, সেই বাপ মার মনে নিদারুণ কষ্ট দিয়ে তাদের ত্যাগ করতে পারতে? যার সঙ্গে তোমার পরিচয় খুব বেশি নয়, যে তোমার আপন শ্রেণীর নয়, সেই আমাকেই বরণ করতে? নিশ্চয়ই করতাম। থ্যাংক ইউ যশো, তোমার উত্তর শুনে আমি ধন্য হয়েছি। স্ত্রী পুরুষের আকর্ষণ একটা প্রাকৃতিক বিধান, কিন্তু তার সময় আছে। তখন বাপ মা ভাই বোনার চাইতে প্রেমাস্পদ বড় হয়ে ওঠে। তবে বিবাহের পরে স্বামীরও প্রতিদ্বন্দ্বী আসে, সন্তান। কিশোর বয়সে যা তোমার অসাধ্য ছিল, সমাজের দৃষ্টিতে যা অন্যায় বলে গণ্য হতো, যৌবনকালে বিনা দ্বিধায় তুমি তা পারতে। তোমার এই কথা শুনে আমি কৃতার্থ হয়েছি। কি যে বলো তার ঠিক নেই। 15 বছরের সুশ্রী যশো যে কথা বলতে পারেনি বলে তোমার মন ভেঙে গিয়েছিল, সেই কথা 70 বছরের বুড়ি বিশ্রী যশো তোমাকে আজ মুখ ফুটে বলতে পেরেছে। এতে তোমার লাভটাই বা কী হলো? তুমি কৃতার্থই বা হবে কেন? যা ঘটেছিল তার বদলে যদি অন্য রকম ঘটতো, এরকম চিন্তা তো আকাশ কুসুম রচনা। বুড়ো বুড়ির পক্ষে নিছকই পাগলামি। পাগলামি নয়, মনের পটে ছবি আঁকা। যে অতীতকাল চলে গেছে তার ধ্বংস হয়নি, তাকে আবার কল্পনার জগতে ফিরিয়ে আনা যায়, তাতে নতুন করে রং দেওয়া চলে। যাকে ওসব বাজে কথা। শোনো, কাল তুমি আমাদের ওখানে খাবে, টপকেশ্বর রোড, জিম করবেট লজ। সন্ধ্যে 7টা নাগাদ এসো। আসবে তো? নাতিকে পাঠাতে পারি, সঙ্গে করে নিয়ে যাবে। না না, পাঠাতে হবে না, আমি একাই যেতে পারবো, ওদিকটা আমার জানা আছে। কিন্তু রাত্রে আমি চিঁড়ে দই খাই। বেশ তো, ফলারেরই ব্যবস্থা করব। যশোমতী চলে গেলেন। পরদিন সন্ধ্যাবেলা পুরঞ্জয় ভঞ্জ জিম করবেট লজে উপস্থিত হলেন। যশোমতী স্মিত মুখে নমস্কার করলেন, আর তার নাতি ধ্রুব আর নাতবউ রাকা দুদিক থেকে পুরঞ্জয়ের 2 পা জড়িয়ে ধরে কলধ্বনি করে উঠল। পুরঞ্জয় বললেন, যশোমতী, এরা তো আমাকে চেনে না, তুমি ইন্ট্রোডিউস করে দাও। যশোমতী বললেন, 55 বছর পর কাল তোমাকে দেখেছি, আমি তোমার কতটুকু জানি, তুমি নিজের পরিচয় দাও না। পুরঞ্জয় বললেন, বেশ, শোনো দাদা ভাই ধ্রুব, আর কি তোমার নাম যেন? রাকা। আমি হচ্ছি ডাক্তার পুরঞ্জয় ভঞ্জ, মেজর IMS রিটায়ার্ড। চিকিৎসাবিদ্যা এখন প্রায় ভুলেই গেছি। বহুকাল আগে তোমাদের এই ঠাকুমার ছেলেবেলার সঙ্গী ছিলাম। আলিপুরে আমাদের পাশাপাশি বাড়ি ছিল, আমরা যেন ভাই বোন ছিলাম। ধ্রুব বলল, শুধুই ভাই বোন? না, তার চাইতে বরং বেশি। একদিন দেখা না হলে অস্থির হতাম। হি করে হেসে রাকা বলল, দাদু, শুনেছি আপনি স্পষ্ট বক্তা লোক, রেখে রেখে কিছু বলতে পারেন না। কেন কষ্ট করে বানিয়ে বানিয়ে মিছে কথা বলছেন? মন খোলসা করে বলে ফেলুন, আমরা সব জানি। আমাদের জেরার চোটে ঠাকুমা সব কবুল করেছেন। পুরঞ্জয় বললেন, যশো, তুমি দিব্যি একজোড়া সুখসারি টিয়া পাখি পুষেছ, এরা আমাকে ফ্যাসাদে ফেলবে না তো? হাত নেড়ে রাখা বলল, না না, আপনার কোনো চিন্তা নেই, নির্ভয়ে সত্যি কথা বলুন। ঠাকুমা আর আমরা সবাই খুব উদার, আমাদের কোনো সেকেলে অন্ধ সংস্কার নেই।
বেশ বেশ, তাহলে নিশ্চয়ই শুনেছ যে যশোর সঙ্গে আমার প্রচণ্ড প্রেম হয়েছিল। তারপর ওর বিয়ে হয়ে যেতেই আমাদের ছাড়াছাড়ি হলো। মনের দুঃখে আমি বোম্বাইয়ে গিয়ে মেডিকেল কলেজে ভর্তি হলাম, তারপর বিলেত গেলাম। গতকাল 55 বছর পর আবার ওর সঙ্গে দেখা হলো। প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু দেখে হঠাৎ মনের মধ্যে একটা তোলপাড় করে উঠল। ধ্রুব বলল, অবাক করছেন দাদু, বুড়িকে দেখে বুড়োর ওল্ড প্রেম দপ করে জ্বলে উঠল? আগেকার প্রেম উঠলে উঠল? না, ঠিক আগেকার প্রেম নয়, অন্যরকম এক অনুভূতি। তোমাদের তা বোঝানো সম্ভব নয়, তোমাদের তা উপলব্ধি করার বয়স হয়নি। তবুও যথাসম্ভব বুঝিয়ে দিচ্ছি, শোনো। নিশ্চয়ই জানো তোমাদের এই ঠাকুমা অসাধারণ সুন্দরী ছিলেন। রাকা বলল, আমার চাইতেও? মাই ডিয়ার ইয়াং লেডি, তুমি খুব সুন্দরী বটে। তোমার সেকালের দিদি শাশুড়ির তুলনায় তুমি একটি পেঁচি। যদি দৈবক্রমে ওর সঙ্গে আমার বিয়ে হতো, তাহলে গত 55 বছর ধরে আমার চোখের সামনেই উনি ক্রমশ বুড়ি হতেন। ধাপে ধাপে নয়, এক টানা ক্রমিক পরিবর্তন। কিশোরী থেকে যুবতী, তারপর মধ্যবয়স্কা প্রৌঢ়া, তারপর বৃদ্ধা। সবই সইয়ে সইয়ে তিল তিল করে ঘটত। আমার আশ্চর্য হওয়ার কোনো কারণ থাকতো না। কবে উনি মোটাতে শুরু করলেন, কবে চশমা নিলেন, কবে দাঁত পড়ল, কবে চুলে পাক ধরল, প্রেমালাপ ঘুচে গিয়ে কবে সাংসারিক নীরস বিষয় একমাত্র আলোচ্য হয়ে উঠল, এসব আমি লক্ষ্যই করতাম না। কিন্তু সেকালের সেই পরমা সুন্দরী কিশোরী যশ আর 55 বছর পরে যাকে দেখলাম সেই বৃদ্ধা যশ, এই দুইয়ের আকাশ পাতাল প্রভেদ। তাই হঠাৎ একটা প্রবল ধাক্কা খেয়েছিলাম। রাকা বলল, 55 বছর পর ঠাকুমাকে হঠাৎ দেখে আপনার মনের মধ্যে ধাক্কা লেগেছিল তা বুঝলাম, কিন্তু তার ফলে আপনার হৃদয়ের অবস্থা, অর্থাৎ ঠাকুমার প্রতি আপনার মনোভাব কিরকম দাঁড়ালো? পরপর দুটো অনুভূতি হলো। যশোমতীর দুই রূপ দেখলাম, ওকে ভুলেই গিয়েছিলাম, কিন্তু ওর হাসি দেখে আর গলার স্বর শুনে 55 বছর আগেকার সেই তন্নি কিশোরী মূর্তি মনের মধ্যে আবার ফুটে উঠল। তার কিছুমাত্র বিকার হয়নি, একেবারে যথাযথ অক্ষয় হয়ে আছে। তারপরেই যশোর এক অন্য রূপ দেখলাম, দেহের নয়, আত্মার। আমার বুদ্ধিতে মন আর আত্মা একই বস্তু। বয়সের সঙ্গে তার পরিবর্তন হয়, কিন্তু ধারা বজায় থাকে, সেজন্য চিনতে পারা যায়। যশোমতীর কথায় বুঝলাম উনি সেই আগের মতো সংস্কারের দাসী, গুরুজনের আজ্ঞাপালিকা ভীরু মেয়ে নন। ও স্বাধীন বিচারের শক্তি হয়েছে, মনে কথা বলার সাহস হয়েছে। উনি যদি সেকালের কিশোরী না হয়ে 21-22 বছরের আধুনিকই হতেন, তবে সমস্ত বাধা অগ্রাহ্য করে আমাকেই বরণ করতেন। যশোমতী বললেন, এই তোরা চুপ কর, ওকে এত বকাচ্ছিস কেন? খেতে দিবি না? রাকা বলল, বারে, উনি নিজেই তো বক বক করছেন, আমরা শুধু একটু উস্কে দিচ্ছি। আসুন দাদু, এবার খেতে বসুন। যশোমতী বললেন, টেবিলে খাবার দেবো কি না আসন পেতে দেবো? পুরঞ্জয় বললেন, খাওয়াবে তো ফলার, টেবিলে তা মানায় না, আসনই ভালো, মেঝেতেই বসবো। খাওয়ার আয়োজন দেখে পুরঞ্জয় বললেন, বাহ কি সুন্দর, সাত্ত্বিক ভোজন একেই বলে। সাদা কম্বলের আসন, সাদা পাথরের থালায় ধপধপে সাদা চিঁড়ে, সাদা কলা, সাদা সন্দেশ, সাদা বরফি, সাদা নারকোলের কোড়া, সাদা পাথর বাটিতে সাদা দই, আবার সামনে একটা সাদা বেড়াল বসে আছে। যশ, তোমার রুচির তুলনা নেই। রাকা বলল, আসল জিনিসেরই তো বর্ণনা করলেন না। এই পবিত্র শুভ্র খাদ্য সম্ভার পরিবেশন করছেন কি? একজন শুভ্র বসনা, শুভ্র কেশী, শুভ্র কান্তি, সুচিস্মিতা সুন্দরী, যার দুটো মূর্তি আপনার মনের মধ্যে পার্মানেন্ট হয়ে আছে। পুরঞ্জয় বললেন, সাধু সাধু, চমৎকার, বহুত আচ্ছা, এক্সেলেন্ট। রাকা বলল, দাদু একটা কথা নিবেদন করি, আমাদের দুজনকে তো আপনি সুখসারি বলেছেন, আমি বলি কি আপনিও আমাদের এই নীড়ে ঢুকে পড়ুন, জায়গা আছে। যশোমতী দেবীর পানি গ্রহণ করুন, দুটিতে ব্যঙ্গমা ব্যঙ্গমের মতো আমাদের কাছে থাকবেন, সবাই মিলে পরমানন্দে দিন যাপন করব। যশোমতী বললেন, যা বেশি জ্যাটামি করিস না তো। পুরঞ্জয় বললেন, শোনো রাকা দিদি, বুড়ো বুড়ির বিয়ে বিলাতে খুব চল আছে, ভবিষ্যতে হয়তো এদেশেও চলবে, কিন্তু আপাতত এদেশের রুচিতে তা বিকট, তার দরকারও কিছু নেই। যশোমতীর পূর্বরূপের ছাপ আমার মনের পাকা হয়ে আছে, ওর আত্মার স্বরূপও আমি উপলব্ধি করেছি, উনিও আমাকে ভালো করেই বুঝেছেন। এর চাইতে বেশি উনিও চান না, আমিও চাই না। আপনারা যে গল্পটা শুনলেন সেটা রাজশেখর বসু বা পরশুরামের যশোমতী গল্প থেকে গৃহীত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।